হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সঞ্জীব মণ্ডল। তোমাদের যে সায়েন্স স্পেশাল জিকে ক্লাসটি স্টার্ট করা হয়েছিল, আজ তার 4th ডে। দেখো, এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে রেলওয়েসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাস করছি। তো এই ক্লাসটা তোমাদের জন্য আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই ইউজফুল হবে, কারণ বর্তমান যে প্যাটার্নে কোশ্চেন আসছে সেগুলো তোমরা এই সেশনের মাধ্যমে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরা একবার সেশনটাকে তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তারপর শুরু করা যাক। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, ফার্স্ট নিজেরা আনসার করার চেষ্টা করবে। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন ভিটামিনে কোবাল্ট নামক খনিজ পাওয়া যায়? তো কোন ভিটামিনে কোবাল্ট নামক খনিজ পাওয়া যায়? অপশান দেখবে, তাহলে কোনটা হবে? অপশান ডি, কী হবে? ভিটামিন B12। ঠিক আছে, তো নেক্সট দেখবে প্রতিটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কী আছে? ট্রিপল ভ্যাকসিন নবজাত শিশুকে কোন রোগ থেকে বাঁচার জন্য প্রতিরোধ ক্ষমতা প্রদান করে? ট্রিপল ভ্যাকসিন কী হবে আনসার? অপশানগুলো দেখবে ভালো করে। আনসার হবে অপশান বি, কী হবে? হুপিং কাশি, ধনুষ্টঙ্কার আর কি ডিপথেরিয়া। এই ভ্যাকসিনটা হচ্ছে DPT ভ্যাকসিন। ঠিক আছে, তো নেক্সট দেখবে, এটা RRB JEEর কোশ্চেন। তো নেক্সট দেখবে কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাল রোগ যেটা মানুষের মধ্যে সংক্রমিত জন্তু কামড়ানোর দ্বারা ছড়ায়? মানে সংক্রমিত জন্তু মানে কুকুর হোক, বিড়াল হোক, এরকম কামড়ানোর মাধ্যমে কি ছড়ায়? সেটা হচ্ছে একদম সিম্পল কোশ্চেন। এটা কি হবে? রেবিস হবে, অপশান বি হবে। আর এটাকেও কি বলা হয়? জলাতঙ্ক, যেটাকে হাইড্রোফোবিয়া বলা হয়। ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। তো নেক্সট দেখবে, নেক্সট কী আছে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এটা মনে রাখবে, এই কোশ্চেনটা রিপিট করে খুবই। কি বলেছে? এলিসা টেস্ট কিসের জন্য করা হয়? কিসের জন্য করা হয়? HIV-র জন্য করা হয়। এলিসা টেস্ট কিসের জন্য করা হয়? HIV-র জন্য করা হয়। RRB JEEর কোশ্চেন। তো নেক্সট দেখবে কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব শরীরে সৈনিক বলা হয়? সৈনিক কোনটাকে বলা হয়? শ্বেত রক্তকণিকাকে বলা হয় কি? WBC-কে বলা হয়। তার কারণ WBC-র মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় সৈনিক বলা হয়। ক্লিয়ার? এটা গ্রুপ ডির কোশ্চেন। নেক্সট দেখবে, নেফ্রন সম্বন্ধিত কোনটা ঠিক হবে সেটা বলেছে। তো কোনটা ঠিক হবে? কি হবে? নেফ্রন কি বৃক্কের কি একমাত্র সবথেকে ছোট ইউনিট? নেফ্রন কি হচ্ছে? বৃক্কের সবথেকে ছোট ইউনিট, মানে কিডনির সবথেকে ছোট ইউনিট। তাহলে কিডনি এর মধ্যে কোনটার সঙ্গে যুক্ত? তার মানে আমরা জানি কিসের সঙ্গে যুক্ত হবে? রেচনতন্ত্রের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তো নেক্সট দেখবে, ড্যাশ মানব শরীরের অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে। অ্যামোনিয়াকে মানে কি? অ্যামোনিয়া যেটা, সেটা ইউরিয়াতে কি করে পরিণত হচ্ছে, সেইটা কিসের মাধ্যমে হচ্ছে সেটা বলতে হবে। কী হবে সেটা? যকৃতের মাধ্যমে হবে, লিভারের মাধ্যমে হবে। দেখবে এই সেটে আমি তোমাদের সঙ্গে 25 কোশ্চেন রেখেছি। তো 25 কোশ্চেনে তোমরা কতগুলো ঠিক করতে পারছো, তোমাদের স্কোরটা কত হচ্ছে, তো নিজেকে সেটা যাচাই করতে পারবে। সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে যে তোমরা কতগুলো স্কোর করছো, কতটা করলে। ঠিক আছে, আর কতটা ভুল করলে সেটাও বুঝতে পারবে। আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো নেক্সট দেখবে কী বলেছে, মস্তিষ্কের কোন অংশ শ্বাস নেওয়া নিয়ন্ত্রণ করে? কী বলেছে? মস্তিষ্কের কোন অংশ? দেখবে ভালো করে, যে সমস্ত জিনিস যে অনৈচ্ছিক যেসব ঘটনাগুলো ঘটে সেটা সবসময় কী দায়ী থাকে? সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার মাধ্যমে হয়। ঠিক আছে, অপশান সি হবে, LPর কোশ্চেন। নেক্সট দেখবে কী বলেছে, দুটি নিউরনের মধ্যের স্থান ড্যাশ দুটি নিউরনের মধ্যের স্থান, মানে দুটি নিউরনের যে মধ্যের স্থান থাকে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় সাইন্যাপস। কী বলা হয়? সাইন্যাপস। RRB গ্রুপ ডির কোশ্চেন। নেক্সট দেখবে, এর মধ্যে কোন হরমোন মানুষের শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে? দেখো, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কি? রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। ঠিক আছে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিটা এক্সামে এটা দেখা যেতে পারে, শুধু রেলওয়েজে নয়। ঠিক আছে, অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট দেখবে, মানুষের শরীরে কোন গ্রন্থি থেকে উৎসেচক এবং হরমোন দুটোই বের হয়? মানে এনজাইমও হবে আবার হরমোনও বের হবে, মানে কি একসাথে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটোই হবে। আর এইরকম গ্ল্যান্ডকে আমরা কি বলি? মিক্স গ্ল্যান্ড বলি। তো এরকম কোনটা হবে? অগ্নাশয় হবে। ঠিক আছে, অপশান বি। তো নেক্সট দেখবে, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন ড্যাশ দ্বারা নিঃসৃত হয়?
কি বলেছে, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, মানে ওভারি থেকে নিঃসৃত হয়। নেক্সট দেখবে একটা নিউমেরিক্যাল আছে, আগে নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। কি বলেছে, তিনটি সমান রোধ 6 ওহমের যেগুলি সমান্তরালে যুক্ত আছে একে অপরের সঙ্গে তুল্যরোধ নির্ণয় করো, ঠিক আছে। তার মানে তুল্যরোধ নির্ণয় করতে গেলে মানে সমান্তরালে আছে, মানে ধরো এ একটা রোধ আর এ একটা রোধ, ঠিক আছে। ধরো এই একটা রোধ যদি R1 আর এ একটা রোধ যদি R2 হয় আর এই একটা রোধ যদি R3 হয়, তাহলে এদের তুল্যরোধ যখন হবে, এইটা আছে শ্রেণীতে, ঠিক আছে। শ্রেণীতে থাকলে আমরা কি করি, সব যোগ করে দিই। আর যখন সমান্তরালে থাকবে, এবারটা বুঝবে, এইটা কি বলেছে, এইটা যখন শ্রেণীতে, কিন্তু এখানে কোশ্চেন আছে কি সমান্তরালে, ভালো করে দেখবে। সমান্তরালে যখন থাকবে তখন এই একটা থাকলো আর এই একটা থাকলো আর এই একটা থাকলো, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা যুক্ত থাকবে, ঠিক আছে, এই পুরো জিনিসটা যুক্ত থাকবে। তার মানে এখানে 6 ওহম, এখানে 6 ওহম, এখানেও 6 ওহম, এখানেও 6 ওহম। তখন কি হবে, তখন এই ফর্মুলা, ধরো এই ফর্মুলাটা হবে 1/R মানে তুল্যরোধ সমান 1/6 প্লাস 1/6, তার মানে ওভারঅল কত দাঁড়াবে 6 আর উপরে 3, তার মানে এটা হচ্ছে হাফ হচ্ছে। তার মানে 1/R মানে এই তুল্যরোধটা, যেটাকে আর যদি বের করতে হয় তখন উল্টে দিলে তখন 2 ওহম হবে। তাহলে কত আনসার হবে, 2 ওহম। তার মানে এর ফর্মুলাটা কি আমরা জানি যে 1/R সমান কি, এটাকে R1 মনে করলাম, এটা R2, এটা R3, ফর্মুলাটা তাহলে এরকম বেরোবে R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার, এই জিনিসটা বোঝা গেল। তাহলে কি বেরোলো, এইটা অ্যান্সার বেরোলো অপশান বি। তো নেক্সট দেখবে কি বলেছে, যদি একটি বর্তনীর রোধ দ্বিগুণ করা হয় তাহলে ভোল্টেজ সমান রাখার জন্য বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ দ্বারা ড্যাশ হবে। কি হবে, ধরো V = আমরা IR জানি, একটা ফর্মুলা তোমাদের আমি করিয়েছি এটা, ঠিক আছে, অনেকবারই করিয়েছি। তো এখানে কি বলেছে যে যদি একটি বর্তনীর রোধ দ্বিগুণ করা হয়, মানে এই রোধটাকে দ্বিগুণ করলাম, ধরো এই রোধটাকে দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করলে তাহলে ভোল্টেজ সমান রাখার জন্য, মানে এই ভোল্টেজটা চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। তাহলে ভোল্টেজ যদি সমান রাখা হয় তাহলে বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ দ্বারা, মানে এই আইটা কী হিসাবে হবে, মানে এইটা যদি দ্বিগুণ করি, ধরো এইটা প্রথমে 1 ছিল আর এইটা এখন দ্বিগুণ করে দিলাম, তার মানে এইটাকে অন রাখার জন্য, এইটা তো অন আগেই ছিল, তাই এটাকে দ্বিগুণ করে দিলাম, এটাকে অন রাখার জন্য তাহলে কী করতে হবে, এই আইটাকে হাফ দিয়ে গুণ করতে হবে না, তাহলে কাটাকাটি করেই তো অনে পৌঁছাবে, বোঝা গেল। তাহলে এইটাকে কী করতে হবে, আইটাকে অর্ধেক কমে যাবে, ঠিক আছে, আই কী হবে, অর্ধেক কমে যাবে। আর আইটা কি, প্রবাহিত বিদ্যুৎ ধারা। ক্লিয়ার, বোঝা গেল, একদম সিম্পল কোশ্চেন, এটা এনটিপিসির কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো তোমরা রিপিট পাবে প্রচুর, ঠিক আছে, প্রচুর পরিমাণে, যে সমস্ত আপকামিং এক্সাম আছে, শুধু রেলওয়েজ বলে নয়, ঠিক আছে, দেখবে ভালো করে। নেক্সট কী আছে, নিম্নলিখিত বৈজ্ঞানিকের মধ্যে কে স্থির অনুপাত নিয়ম প্রতিপাদিত করে, মানে স্থির নিয়মটা, যে অনুপাতের নিয়মটা, সেটা কে বলে, সেটা হচ্ছে জোসেফ প্রোয়াস্ট। ভালো করে দেখবে এটা কি করে হচ্ছে। ধরো কার্বন ডাই অক্সাইড আছে, জিনিসটা কি, যে এই স্থির অনুপাতের নিয়মটা কি, যেটা বলে ওই বৈজ্ঞানিকটা, কী হবে, ধরো কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে গেলে কার্বনের 1 অনুপাত লাগছে আর অক্সিজেনের 2 অনুপাত লাগছে। তার মানে কি, যখন কার্বন 1 নেব আর অক্সিজেন 2 নেব, তখনই কার্বন ডাই অক্সাইড অলওয়েজ তৈরি হবে, এদের অনুপাতটা, এই অনুপাতটা কী হবে, কনস্ট্যান্ট হচ্ছে, এই অনুপাতটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, কখনো চেঞ্জ হবে না, স্থির অবস্থায় থাকবে। যখনই কার্বনের এক অংশ আর অক্সিজেনের 2 অংশ নেব অনুপাত হিসাবে, তখনই কার্বন ডাই অক্সাইড আমরা পেয়ে যাব। ক্লিয়ার, তো এইটাই এখানে বলা হয়েছে, তো আনসার এটা হবে অপশান এ। তো নেক্সট দেখবে কী বলেছে, পরমাণুর অবিভাজ্য সম্পর্কে কে বলেছেন, একদম সিম্পল কোশ্চেন, কে হবে, ডাল্টন। মানে কোনো একটা পার্টিকেল থাকলো, এই পার্টিকেলটার সবথেকে ছোট যে অংশ হবে সেটা পরমাণু, আর সেটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় এটা ভুল হয়েছে, কারণ পরমাণুকে ভেঙে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এসব পেয়েছিলাম। তো নেক্সট দেখবে কী আছে, ড্যাশ সব থেকে বেশি নমনীয় ধাতু। বেশি নমনীয় ধাতু মানে, নমনীয় ধাতু হলে সেটাকে কী করা যাবে, তার ডাক্টিলিটি বেশি থাকবে, মানে সেটাকে টেনে তারে পরিণত করা যেতে পারে, অথবা সেটার মেলিবিলিটি বেশি থাকবে, সেটা কী হবে, শিটে কনভার্ট করা যেতে পারে। তো সব থেকে নমনীয় কী হয়, গোল্ড হয়,
গোল্ড হয়, সব থেকে নমনীয় কী হয়, সোনা, তো মানে গোল্ডের সংকেত কি, AU, ঠিক আছে। তো এইটা অ্যান্সার হবে। দেখো একটা জিনিস এক্সট্রা ইনফরমেশান দেখবে যে 1 গ্রাম গোল্ডকে টেনে 2 কিলোমিটার অবধি নেওয়া যায়, মানে 2 কিলোমিটার তারে পরিণত করা যেতে পারে। তার মানে বুঝতে পারছো যে এটা কতটা, এর মেলেবিলিটি কতটা বেশি। তো দেখবে ভালো করে, তো গোল্ড হবে আনসার, অপশান বি। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খেয়াল রাখবে। তো নেক্সট দেখবে কী বলেছে, সামান্য রূপে একটি উদাসীন বিক্রিয়া কীভাবে লেখা যায়। উদাসীন বিক্রিয়া মানে কি, নিউট্রালাইজ, ঠিক আছে, নিউট্রাল বিক্রিয়া হবে রিয়াকশানটা। তার মানে কী হবে, আমরা জানি অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড আর ক্ষার তো হচ্ছেই, অ্যাসিড আর এই যে ক্ষার আর অম্ল, মানে অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে তখন লবণ আর জল নির্গত করবে। তার মানে কী হবে, এইটা আনসার হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো অপশান বি হবে অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে, তখন লবণ তৈরি হবে আর জল তৈরি হবে, এটা হচ্ছে কি উদাসীন বিক্রিয়া লেখা যাবে। তো নেক্সট দেখবে সাধারণ লবণ কীভাবে তৈরি হয়, মানে সাধারণ লবণ মানে যেই লবণটা আমরা খাই, মানে NaCl, যেটা সোডিয়াম ক্লোরাইড যেটা। এবার দেখবে সেটা কীভাবে তৈরি হয়, সেটা তৈরি হয় কি স্ট্রং অ্যাসিড। ভালো করে দেখবে যে HCl থাকলো আর থাকলো NaOH, ঠিক আছে, NaOH, তাহলে এই Na আর এই Cl মিলে NaCl তৈরি করলো আর প্লাস H2O তৈরি করলো, ঠিক আছে, H2O তৈরি করলো, মানে কি এই HClটা কী হচ্ছে, HCl আমরা কি জানি স্ট্রং অ্যাসিড, মানে শক্তিশালী অ্যাসিড হবে, আর এইটা কি জানি, এইটা হচ্ছে কি স্ট্রং, তার মানে শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষারের মাধ্যমে এটা তৈরি হচ্ছে। তো ক্লিয়ার। তো দেখবে নেক্সট অপশান এ হবে আনসার। তো নেক্সট দেখবে কী হয়েছে, নিম্নলিখিত তত্ত্বের নাম বলো যার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, মানে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, একটি করে ইলেকট্রন থাকবে। ভালো করে দেখবে একটি ইলেকট্রন মানে এইগুলো করার জন্য আমাদের এর পরমাণু সংখ্যা জানতে হবে। এই লিথিয়ামের পরমাণু সংখ্যা কত, লিথিয়ামের পরমাণু সংখ্যা কত, 3, তার মানে কত, ইলেকট্রন বিন্যাস করলে 2 1, এই যে শেষ কক্ষপথে একটা পাচ্ছি। সোডিয়ামের কত, সোডিয়ামের ইলেকট্রন পরমাণু সংখ্যা কত, 11, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে 2 8 আর 1 পাবো, ঠিক আছে, এই যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। পটাশিয়ামের কত পাচ্ছি, পটাশিয়ামের 19, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে 2 8 8 আর 1 পাবো, ঠিক আছে। তাহলে এই যে শেষ কক্ষপথে কত, একটি পাচ্ছি, তার মানে কোনটা অপশান হবে, অপশান বি। তো ক্লিয়ার। তার মানে এই কোশ্চেনগুলো যখন সলভ করব তো আমাদের যেই অ্যাটমিক নাম্বারগুলো আমাদের মনে রাখতে হবে, তার মানে পর্যায় সারণী ভালো করে মনে রাখতে হবে, ক্লিয়ার। নেক্সট দেখবে কী বলেছে, কার্বন পরমাণু ড্যাশ সম্পর্কে কোনটা সত্যি, মানে এই যে সি, এই 12 6, এই নিচে যেইটা থাকে এইটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে এইটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস এই প্রোটন যা থাকবে সেইটাই ইলেকট্রন থাকবে, আর এইটা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ভর সংখ্যা। আর এদের যে ডিফারেন্সটা, এই যে 12 থেকে এই 6 যদি বিয়োগ করা হয় তার মানে কত, এই 6 আসলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তার মানে এখান থেকে কী পেলাম, কোনটা সত্য হবে, এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা সত্য, 6টি নিউট্রন, ঠিক আছে, 6টি নিউট্রন, 6টি প্রোটন, তাহলে 6টি এই যে প্রোটন পাচ্ছি, তার মানে কি অপশান ডি হবে, আর অন্যান্য সব ভুল হয়ে যাবে এইগুলো, ঠিক আছে। তো নেক্সট দেখবে কী আছে, ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা 12, তার যোজ্যতা কত। এই যে পরমাণু সংখ্যা যদি 12 হয় তখন ইলেকট্রন বিন্যাস যদি করি, এই যে ইলেকট্রন পরমাণু সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা যা থাকবে সেটা, আর হচ্ছে কি ইলেকট্রন সংখ্যাও তাই থাকবে। ইলেকট্রন যদি বিন্যাস করা হয় 2 8 আর এই 2 থাকলো, তার মানে কি এই দুটো, মানে শেষ কক্ষপথে এই যে দুটো থাকে, তার মানে এই দুটো ইলেকট্রনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি তার অষ্টক পূরণ হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তার মানে কি যদি কোনো পরমাণু মানে তার ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে অথবা ইলেকট্রন বর্জন করে অষ্টক পূরণ করে, তাহলে তার কি হবে, সেইটাকে বলা হয় যোজ্যতা। তার মানে কি এখানে কি 6টা ইলেকট্রন আসার থেকে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দেওয়া বেশি সুবিধা, তাই এর জন্য এটার যোজ্যতা কত হবে, 2 হবে, 6 হবে না, বোঝা গেল। কারণ কি যুক্ত হতে দেখতে পাচ্ছি যে 6 হলে 8 হচ্ছে, কিন্তু 6টা অ্যাড করা খুবই মুশকিল হবে, তার থেকে 2 ছেড়ে দেওয়া বেশি সুবিধা হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তার জন্য কি এর যোজ্যতা কত হবে, 2 হবে, ক্লিয়ার। তো দেখবে তোমরা বলবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে, এটা তোমরা তোমাদের HW থাকবে, এটা তোমরা কমেন্টে জানাবে। তো নেক্সট দেখবে কী আছে, ড্যাশ সংখ্যক ইলেকট্রন N2 বন্ধন গঠনে অংশগ্রহণ করে। দেখবে যে নাইট্রোজেন
নাইট্রোজেন পরিবেশে সিঙ্গেল অবস্থায় থাকতে পারে না, কারণ স্টেবল থাকে না। তাহলে আরেকটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বন্ধন গঠন করে। তার মানে দেখবে নাইট্রোজেনের যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 7। তার মানে কি ইলেকট্রন বিন্যাস করলে 2, 5, মানে শেষ কক্ষপথে 5 থাকে। তার মানে কি এই শেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে গেলে 3টে ইলেকট্রন তার দরকার হবে। বোঝা গেল? 3টে ইলেকট্রন যদি দরকার হয়, তারপরে এই যে নাইট্রোজেনে নিলাম, এই যে 1, 2, 3, 4, 5, এই যে তার শেষ কক্ষপথে 5টা, আর একটা নাইট্রোজেন থাকলো। তা এই 1, 2, 3, 4, 5 ভালো করে দেখবে যে এই যে 5টা, এই নাইট্রোজেনের 5টা আছে, এর যদি 3টে চলে আসে, এ মনে করলো যে তুই আমার এই 3টে শেয়ার করে নে। তখন কি করবে, ও এই 3টে নিয়ে নেবে, শেয়ার করে নিল। ঠিক আছে, এই 3টে শেয়ার করে নিল। তো এই 3টে যখন শেয়ার করে নেবে, এর তো আগে থেকে 5টা ছিল, তার মানে এই 3টে দিয়ে 8টা সে পূরণ হয়ে গেল। আবার এই নাইট্রোজেনটা বলবে, এর আবার শেয়ার করে নেবে এইটা। ঠিক আছে, এর আবার শেয়ার করে নিল। তার মানে ওভারঅল দুইজনেরই পূরণ হয়ে গেল অষ্টক। ক্লিয়ার? তার মানে এই যে বন্ধন তৈরি হলো, এই যে ট্রিপল বন্ড তৈরি হলো। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়, ট্রিপল বন্ড তৈরি হয়। এই যে ট্রিপল বন্ড তৈরি হয়, আর প্রত্যেকটা বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তার মানে কি 3টে বন্ডে ওভারঅল কত, 6টি ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? 6টি ইলেকট্রন থাকবে। এবার আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এগুলো মুখস্থ করতে হবে না তোমাদের, জাস্ট কনসেপ্ট মনে রাখতে হবে। এই যে অপশান সি হবে, 6টি ইলেকট্রন থাকবে, কারণ নাইট্রোজেনে ট্রিপল বন্ড থাকে আর প্রত্যেকটি বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে। ক্লিয়ার? নেক্সট দেখবে কী আছে, সান্দ্র নাইট্রিক অ্যাসিড এবং সান্দ্র হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন অনুপাতে মিশ্রিত করলে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে। নাইট্রিক অ্যাসিড কি, HNO3। ঠিক আছে, আর এর সঙ্গে HCl, এই যে এই নাইট্রিক অ্যাসিডের এই যে 3 এই সাইডে চলে আসবে, আর এটা অন। ঠিক আছে, তার মানে 1:3 মনে রাখবে সবসময়, কত, 1:3। এই সি হবে আনসার। তো নেক্সট দেখবে, একদম সিম্পল ছিল। এবার লাস্ট কোশ্চেন দেখবে ভালো করে, নিম্নলিখিত পরমাণুর মধ্যে কার ব্যাস সবচেয়ে বড়? কি বলেছে এখানে, যে কটা আছে সব, যে ভালো করে দেখবে পর্যায় সারণী কোথায় আছে, সব থেকে উপরে কে থাকে, এই সাইডে। আমরা কি জানি, পর্যায় সারণী উপর থেকে যদি নিচে আসা যায় তাহলে কি হয়, অ্যাটমিক রেডিয়াস কি বাড়ে। আর এখান থেকে দেখতে পাচ্ছি কি, ফ্লোরিন কোথায় থাকে, একদম প্রথমে থাকে ফ্লোরিন থাকে, তারপর ক্লোরিন থাকে, তারপর কি ব্রোমিন থাকে, তারপর শেষে আয়োডিন থাকে। তার মানে কি সবার নিচে কি থাকে, সবার নিচে আয়োডিন থাকে। তার মানে কি এই নিচে যখন আয়োডিন থাকবে, তার মানে কি উপর থেকে নিচে যখন আসে, তার কি অ্যাটমিক রেডিয়াস তো সব থেকে বেশি হয়। তার মানে পরমাণু ব্যাস সবচেয়ে বেশি কার হবে, আয়োডিনের হবে। ক্লিয়ার? একদম সিম্পল ছিল এটা, পর্যায় সারণী থেকে তোমরা সলভ করতে পারবে, পর্যায় সারণী মনে থাকলেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট কী থাকে, ফ্লোরিন থাকে। ঠিক আছে, তারপর ক্লোরিন থাকে, তারপর ব্রোমিন থাকে, তারপর আয়োডিন থাকে। ঠিক আছে, এটা হ্যালোজেন গ্রুপের থাকে, 17 নম্বর গ্রুপে। ঠিক আছে, 17 নম্বর গ্রুপের থাকবে। তো নেক্সট দেখবে, তো আজ এই অবধি থাকলো, 25 কোশ্চেন সলভ হলো। 25-এ তোমরা কতটা স্কোর করলে, তোমরা কতগুলো আনসার করতে পারলে, সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা ক্লাসটি ভালো লাগলে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, শেয়ার করলে মোটিভেশন পাওয়া যায়। ঠিক আছে, তো নেক্সট টাইম তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে সুবিধা হয়। তো নেক্সট আজ এই অবধি রাখলাম। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে, নলেজ অ্যাকাউন্টে। আজ এই অবধি থাকলো, তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করলে। ঠিক আছে, তো আজ এই অবধি রাখলাম।